আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহান হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনায় খাওয়া ট্যাবলেটের অনুমোদন চেয়েছে মার্কিন প্রতিষ্ঠান, কোভিড চিকিৎসায় নতুন সম্ভাবনা। ইরাকের পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে শিয়া নেতা মুক্তাদা আল সদরের দল, বাগদাদে সমর্থকদের বিজয় উৎসব। এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে শিক্ষিত তরুণদের আধুনিক কৃষিতে যুক্ত হওয়ার আহ্বান, বৈশ্বিক বাজার ধরতে কৃষি ব্যবসার শিক্ষার তাগিদ। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রথমবারের মতো খাওয়ার ট্যাবলেটের অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সোমবার মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে ওষুধটি ব্যবহারের জন্য আবেদন করা হয়। করোনা আক্রান্ত রোগীদের এটি বিশ্বের প্রথম মুখে খাওয়ার কোনো ওষুধ। আলভি হোসেনের রিপোর্ট। করোনা নিয়ন্ত্রণে সারা বিশ্বে চলছে টিকা প্রয়োগ কর্মসূচি। এর মাঝে নতুন দিগন্তের বার্তা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোম্পানি। বিশ্বে প্রথমবারের মতো অনুমোদন পেতে যাচ্ছে তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মুখে খাওয়ার ট্যাবলেট। যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসন এর অনুমোদন দিলে বাড়িতে কোভিড-19 চিকিৎসার নতুন সুযোগ উন্মোচিত হবে। মলনুপিরাভির নামের ওষুধটির পরীক্ষার ফলাফল এই মাসের শুরুতে প্রকাশ করা হয়। এতে দেখা যায় যেসব করোনা রোগীর হালকা থেকে মাঝারি লক্ষণ এবং অন্তত একটি রিস্ক ফ্যাক্টর রয়েছে, তাদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর পরিমাণ 50% কমাতে সক্ষম ওষুধটি। রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের সঙ্গে যৌথভাবে প্রস্তুত করা ওষুধটির অন্তর্বর্তী কার্যক্ষমতার কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ এটি কিনতে আগ্রহ দেখিয়েছে। মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর ওষুধটি পেতে চুক্তি করতে যাচ্ছে। প্রস্তুতকারক সংস্থাটি ওষুধটির 17 লাখ কোর্স দিতে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করেছে। প্রতি কোর্সের মূল্য ধরা হয়েছে $700। তাদের আশা 2021 সালের শেষ নাগাদ তারা 1 কোটি কোর্স ওষুধ তৈরি করতে পারবে। এছাড়া ভারত ভিত্তিক কিছু প্রস্তুতকারককেও ওষুধটি তৈরির অনুমোদন দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। এর ফলে বিশ্বের 100টি নিম্ন ও মধ্য আয়ের দেশে ওষুধটি সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। আলভি হোসেন, চ্যানেল আই। করোনা মোকাবেলায় নিজ দেশের নাগরিকদের টিকা নিতে বাধ্য করতে এবার কঠোর পদক্ষেপ নিল নিউজিল্যান্ড সরকার। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষক সহ যেসব সম্মুখ সারির যোদ্ধা টিকা নিচ্ছেন না, তাদের চাকরি থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার নিউজিল্যান্ড সরকারের করোনা প্রতিরোধ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আগামী 1 ডিসেম্বরের মধ্যে যেসব চিকিৎসক ও নার্স করোনা টিকার 2 ডোজ নিতে ব্যর্থ হবেন, পরের দিন থেকে তাদের চাকরি থাকবে না। রয়্যাল নিউজিল্যান্ড কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার সরকার এতে সমর্থন জানিয়েছে। বিশেষজ্ঞরা এই নীতি গ্রহণকে সাহসী ও সময় উপযোগী বলে বর্ণনা করেছেন। ইরাকের পার্লামেন্ট নির্বাচনে শিয়া নেতা মুক্তাদা আল সদরের দল জয়ী হবার পথে। রাজধানী বাগদাদ সহ 18টি প্রদেশে এগিয়ে আছে তার দল। প্রাথমিক ভোট গণনায় দলটির আসন সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির দল দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পিছিয়ে আছে। জয়ের আভাসে বাগদাদে মুক্তাদার সমর্থকেরা রাস্তায় নেমে আসে। তাহরির স্কয়ারের আশেপাশে তারা ভিড় জমায় এবং জয় উদযাপন করে। ইতিমধ্যে 94% ভোট গণনা শেষ হয়েছে বলে জানা গেছে। 2003 সালে মার্কিন বাহিনী ইরাকে আক্রমণের পর থেকেই দেশটিতে শিয়া মুসলমানরা সরকার গঠন করে যাচ্ছে এবং এতে আধিপত্য বজায় রেখেছে। অভিনেতা, নাট্যকার ও সংগঠক ডক্টর এনামুল হকের মরদেহ আজ সকাল 10:30টায় সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদ-জোহর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন ডক্টর এনামুল হক। এর আগে গতকাল সন্ধ্যা 6:30টায় বেইলি রোডের অ্যাপার্টমেন্ট প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা হয়। সন্ধ্যা 7:30টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি কর্মীরা। সোমবার বিকেলে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকাহত দেশের সংস্কৃতি অঙ্গন।
উন্নত বিশ্বের কৃষির সাথে তাল মেলানো এবং ভবিষ্যৎ কৃষির উন্নয়নে খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় রেখে শিক্ষিত তরুণদের আধুনিক কৃষিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বরেণ্য কৃষিবিদ সহ বিশিষ্টজনরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনলাইন আয়োজনে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেছেন, কৃষির বৈশ্বিক বাজার ধরার জন্য নিরাপদ খাদ্য উৎপাদন, রপ্তানি ও বিপণন শক্তিশালী করতে কৃষি ব্যবসা ও উন্নয়ন শিক্ষার বিকল্প নেই। রোকসানা আমিনের রিপোর্ট। কৃষি ব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের আওতায় MBA ইন এগ্রি বিজনেসের অক্টোবর 2021 থেকে মার্চ 2022 সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচির অংশ হিসেবে ভার্চুয়াল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনলাইন আয়োজন। ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে ছিলেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। নবীন শিক্ষার্থীদের কাছে বর্তমান দেশীয় ও বৈশ্বিক কৃষি খাতের পরিস্থিতি ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন তিনি। উন্নত বিশ্ব যেভাবে এগোচ্ছে কৃষিকে নিয়ে, এই টোটাল কারিকুলামগুলোকে নিয়ে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেভাবে এগোতে পারছি না। কৃষির সাথে যুক্ত হতে হবে তরুণদের। শিক্ষিত তরুণরা যদি কৃষির সাথে যুক্ত না হয় তাহলে বর্তমান সময়ের কৃষিকে এগিয়ে নেওয়া সম্ভব না। কারণ বর্তমান সময়ের কৃষিটা হচ্ছে শতভাগ অঙ্কের মতো। আপনি এত ইম্পোর্ট দিলেন, এই আউটপুটটা বেরোতে হবে। 2024 নাগাদ পৃথিবীতে ওয়ার্ল্ড ব্যাংকের একটা হিসেব আছে, কৃষিজাত পণ্যের গ্লোবাল বাজার হবে $4 ট্রিলিয়ন। এই বাজারটা ধরার জন্য আমাকে এই পলিসি লেভেলে কাজ করতে হবে। কৃষি ব্যবসায় ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তাদের জন্য কৃষি প্রবৃদ্ধি বাড়ানো, পণ্যের বৈচিত্র্য আনা সহ কৃষককে তার ন্যায্য মূল্য নিশ্চিত করতে বেশ কিছু পরামর্শ দেন কৃষি ও শিক্ষাবিদরা। কোয়ালিটি, তারপরে অ্যাক্সেসিবিলিটি, এই দুটো জিনিস কিন্তু খুব টু ইম্পর্টেন্ট ইস্যুস। There is no compromise with quality. Value chain is more important because we like to see value koththeke আসছে, how much consumers are willing to pay. কৃষকরা যেন মূল্য পায়, সেই জিনিসটার জন্য আপনাদের জন্য স্পেশাল কর্নার অফ এমফেসিস থাকে, যেন খামারিরা খামারে টিকে থাকে। পরিষ্কার কথা হলো যে নলেজ থাকতে হবে এবং সেই নলেজকে কাজে লাগিয়ে আমরা একটা যুগান্তকারী পরিবর্তন একটা লাইনে আমরা আনতে পারবো। আমাদের কৃষি অর্থনীতি, কৃষি ব্যবসা, কৃষি অর্থসংস্থান, কৃষি পরিসংখ্যান এবং গ্রামীণ সমাজ বিজ্ঞান, এই সবগুলোই দেখা যাবে যে কৃষির সহায়ক শক্তি হিসেবে সামনে অগ্রসর হবে। কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে কৃষি ব্যবসা ও উন্নয়ন শিক্ষা আগামীর কৃষি শিল্প খাতকে এগিয়ে নিতে তরুণ কৃষিবিদদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশাবাদ প্রকাশ করেন বিশিষ্টজনেরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার অশোক লীলা নিফাত অটোস বিরতির পর যা থাকছে: নেপালের বিপক্ষে ডু অর ডাই ম্যাচের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরুর মতো শেষটাও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টিম টাইগার্স। এবার জিপিএস ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। একসাথে সরকারি 40টি অফিসের ব্যবস্থা রেখে মাদারীপুরে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত সরকারি অফিস ভবন। যেসব সরকারি অফিসের নিজস্ব ভবন, সেগুলোকে এক ভবনে আনার জন্য এই সমন্বিত অফিস ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে ইতিমধ্যে মাদারীপুরের 20টি অফিসকে বরাদ্দ দেওয়ার পর হস্তান্তর প্রক্রিয়া চলছে। এক ভবনেই সরকারি সব সেবা পাওয়ায় খুশি জেলাবাসী। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজস্ব ভবন নেই এমন সব সরকারি অফিসকে একটি ভবনে নিয়ে আসতে সমন্বিত সরকারি অফিস ভবন প্রকল্প প্রথম বাস্তবায়ন হয়েছে মাদারীপুরে। প্রতিদিন 1000 জন সেবা প্রত্যাশীকে সেবা দিতে 2016 সালের ডিসেম্বরে ভবন নির্মাণের কাজ শুরু হয়। শেষ হয়েছে চলতি বছরের জুনে। 69 কোটি 70 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা 10 তলা ভবনটিতে রয়েছে 4টি লিফট, মাল্টিপারপাস হল রুম, একসাথে 55টি গাড়ি পার্ক করার ব্যবস্থা এবং আলাদা বিদ্যুৎ সংযোগ। ভবনে আগুন লাগলে যেন দ্রুততার সহিত আগুন নেভানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। সমস্ত ভবনটি সিসিটিভি দ্বারা পরিচালিত থাকবে। এখানে পিএ সিস্টেম আছে এবং ভবনে যে বর্জ্যটা উৎপন্ন হবে এই সকল বর্জ্য কিন্তু আমরা এসটিপির মাধ্যমে, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধিত করে আমরা ডিসচার্জ করব।
এক ভবনে সরকারি সব অফিসের সেবা পাওয়ায় সময় ও অর্থের সাশ্রয় এবং ভোগান্তি কমবে বলে খুশি মাদারীপুরবাসী। বিচ্ছিন্ন অবস্থায় আছে, সব এক জায়গায় নিয়ে সুযোগ সুবিধা পাবে। এটা চালু হওয়ার জন্য আমরা মাদারীপুরবাসী খুব গর্বিত। দ্রুততার সাথে সরকারি সেবাগুলো আমরা এখানে পাবো। ডিসেম্বরের মধ্যেই ভবনটিতে পুরোদমে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নীলফামারীতে বাড়ছে বাণিজ্যিক মাল্টা বাগান। ভরা মৌসুমে ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছ। অনেকে মাল্টার সঙ্গে করেছেন সাথী ফসল। নীলফামারী থেকে আনারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ও নাউতার ইউনিয়নে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাড়ি মাল্টার বাণিজ্যিক বাগান। মাল্টা বাগানের ভেতর সুপারির চারা রোপণ করা হয়েছে। কোথাও চলছে নানা জাতের শাকসবজির আবাদ। 4000 টাকা মন আমাদের গ্রাম্য বাজারে বা আশেপাশে আমি দিচ্ছি আর কি। এই ফলটা খুবই সুস্বাদু। বছর 2 আগে এই জায়গাটা আমাদের পড়েছিল। বর্তমান কৃষি অফিসের পরামর্শে আমি মালটা চাষ করে এর পাশাপাশি এই জমিতে আমি সুপারির চারা করে বিক্রি করতেছি এবং লাভবান হচ্ছি। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে বাগান থেকে সংগ্রহ করছেন মালটা। খেয়ে দেখি নিয়ে আমরাও বাগান দোকানে বিক্রি করতেছি, লাভ বাড়তেছে। মালটা বাগানের ভেতর বিভিন্ন ফসল আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ডিমলা উপজেলায় বাড়ি মালটা এক জাতের বাগান এখন পর্যন্ত 14টি বাগান সৃজন হয়েছে। এখানে মোট 12 একর বাগান মাল্টা বাগান রয়েছে। কৃষক ভালো দাম পাচ্ছে, লাভ হচ্ছে। এই লাভ পাওয়ার কারণেই এই একজনকে দেখে আরেকজন এভাবে ধারাবাহিকভাবে এই ফসলটা চাষাবাদ দিন দিন ডিমলা উপজেলায় বৃদ্ধি পাবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারের বাঘখালী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, সড়ক সহ বিভিন্ন স্থাপনা। পরিবেশবিদ এবং স্থানীয়রা অভিযোগ করেছেন ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরার আজম মানিকের রিপোর্ট। বান্দরবান ও কক্সবাজারের বাঘখালী নদী অববাহিকায় 4 লাখ মানুষের বসতি। নদীটির কক্সবাজার অংশে অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বসতভিটা হারিয়ে উদ্বাস্তু হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। 4-5 ভাইয়ের বাড়িঘর ভাঙি শুরু মানে হদুন চলে গেছি। আর এখান থেকে এখন খাল থেকে রাস্তা একদম কাছে চলে আসছে। যদি ব্লকের ব্যবস্থা না করে তাহলে রাস্তা শুদ্ধ ভেঙে যাবে। বাঘখালীর ভাঙনে পাহাড়ি পরিবেশ প্রতিবেশের বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। ভাঙন রোধে কোনো উদ্যোগ না নেওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। আবেদন জানিয়েছিল এখানে বেড়িবাঁধ নির্মাণের জন্য, সিসি ব্লক স্থাপনার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক সেটা বাস্তবায়ন না হয় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিসি ব্লকের প্রতিরক্ষা কাজ রেকমেন্ড করে প্রকল্প প্রণয়ন করছি এবং আমরা আশা রাখছি যে এই প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে এই প্রকল্পটি দ্রুত হচ্ছে অনুমোদিত হবে। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাঘখালী নদীর করাল গ্রাসে একের পর এক বসতবাড়ি আর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে রয়েছে আরও বেশ কয়েকটি গ্রাম। এসব এলাকার বাসিন্দারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। কক্সবাজারের রামুর বাঘখালী নদীর রাজারকুল পয়েন্ট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ব্যান্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসির সিলভান থিয়েটারের আয়োজন করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এতে অংশ নেয় 7টি ব্যান্ড। অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতার 50 বছর উদযাপন উপলক্ষে 7টি ব্যান্ড একসাথে দেশাত্মবোধক গান পরিবেশন করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আবু রুমির ব্যবস্থাপনায় এর উপস্থাপনা করেন এন্ড্রু বিরাজ। এতে বিভিন্ন দেশের অতিথি সহ হাজারো প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এবার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।